এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই যে মিস, একটু চিনি হবে? চিনি? চিনি চিনেন না? আপনাকে চিনতে পারছি না। ও, বলতে ভুলে গেছি, আমি আপনাদের ভাড়াটিয়া। মানে আপনি যদি মুজিব আঙ্কেলের মেয়ে হয়ে থাকেন তাহলে। আম্মা ব্যস্ত, তাই আমাকে পাঠিয়েছে চিনি আনতে। আচ্ছা দাঁড়ান। কথাটা বলেই মৈত্রী দরজা থেকে সরে ভেতরে চলে গেল। মেয়ের দুইয়ের মধ্যেই সে হাতে বাটি ভরে চিনি এনে দিল দরজায় দাঁড়িয়ে থাকা যুবকটিকে। মৈত্রীদের নিচতলায় নতুন ভাড়াটিয়া এসেছে আজ। ভাড়াটিয়া বলতে তার বাবার পরিচিত কেউ একজন সপরিবারে এসেছে। সেই পরিবারে একটা ছেলে আছে যে কিনা বেসরকারি এক কলেজের শিক্ষক, এই কথা জানে মৈত্রী। কিন্তু ছেলেটা যে দেখতে এমন বাউন্ডলে আর খ্যাচর টাইপের হবে তা ধারণার মধ্যে ছিল না। সে চিনি ভর্তি বাটি এগিয়ে দিতেই ছেলেটির চোখ দুটো টেনে ঝকমকে হাসি দিয়ে বলল, আরে বাহ, আপনি তো দারুণ দয়াবতী দেখছি। একটু চিনি চেয়েছিলাম, আপনি একদম বাটি ভরে এনেছেন। বোঝা গেল আপনি খুব বুঝে নিবেন। ছেলেটির এহেন কথাবার্তায় অবাক হতে গিয়েও হতে পারেনি মৈত্রী। সে নরম আর মুখচোরা স্বভাবের, সহজে কিছু সহজভাবে নিতে পারে না। ছেলেটি তার আচরণে বুঝতে পারলো মেয়েটি তার সাথে কথা বলতে চাইছে না। সেজন্য চিনির বাটি নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, আবার আসবো কোনো কিছুর প্রয়োজন পড়লে, তখন এমন ওপেন হার্ট থাকবেন প্লিজ। মৈত্রী তাকিয়েছিল ছেলেটির যাওয়ার পথে। পেছন থেকে রোকসানা বেগম জিজ্ঞেস করলেন, কে এসেছিল রে মৈত্রী? নিচতলার ভাড়াটিয়া। কেন? চিনি চাইতে। মৈত্রী সদর দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। রোকসানা বেগম মৈত্রীর সৎমা, তবে সম্পর্কটা তাদের মধ্যে সৎ বা আপনের মতো না, কিছুটা খাপছাড়া আর আবেগহীন। তবে এতে মৈত্রীর জীবনে কোনো অনুভূতি প্রকাশ নেই, না দুঃখ না আনন্দ। সে স্বাভাবিক সর্বাবস্থায়। আজ রবিবার, তার ক্লাস আছে বলে আর দাঁড়ালো না সে। নিজের ঘরে ঢুকে বোরখা পরে হিজাব বেঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। আজ আব্বুর হয়তো খেয়াল ছিল না, তাই টাকা দিতে যায়নি। মৈত্রী বাড়ি গেট পার হতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় কুকিয়ে উঠল। ধাক্কাটা ঠিক বিপরীত দিক থেকে কেউ একজন আসার ফলেই লেগেছে। কপালে হাত ঘষতে ঘষতে মৈত্রীর সামনে তাকিয়ে দেখল সামনের ব্যক্তিটি থুতনি ঘষছে তার দিকে তাকিয়ে। থুতনি ছেড়ে এবার মুখের দিকে তাকালো সেই লোকটার। এই চোখ তুলে তাকানোটাই বুঝি বিপদ হলো। পুরো ভ্রুদয়ের নিচে সফেদ দুটো চোখ, ঠিক যেন সাদা আদুরে বিড়ালের নিষ্পাপ চোখ। সামনের ব্যক্তিটি মৈত্রীর চোখ দেখে বুঝি একটু অপ্রস্তুত হলো। গেটের একপাশে দাঁড়িয়ে সরি বলে মৈত্রীকে বেরোবার জায়গা করে দিল। লজ্জা এতে মৈত্রীও পেল কিছুটা, তবে সেই লজ্জার রেশ তার চেহারার দৃশ্যমান হলো না। মৈত্রী একটুখানি এগিয়ে আবার থামলো। ব্যাগের ছোট পকেটটাতে চেক করলো, না আছে 40 টাকা। এতেই হয়ে যাবে বাস পেলে। মহল্লা ছেড়ে মেইন রোডে উঠে অপেক্ষা করতে লাগলো 5 মিনিট। তারপর বাস পেল। কিরে ময়ূর, তোকে বলছি 1 কেজি চিনি আনতে, তুই এমন বাটিতে করে চিনি কোথায় পেলি? ইরিন বেগম প্রশ্ন করতেই ময়ূর হি হি করে হাসতে লাগলো। তার এই হাসিই বলে দিল সে কিছু একটা গোলমেল করেছে। সবে মাত্র নতুন ফ্ল্যাটে এসে উঠেছে আজ তারা। ঘরদোর এখনো কিছুই গোছানো হয়নি। কিন্তু চা ছাড়া ইরিন বেগমের ঘরের সদস্যগুলো কোনো কাজে হাত দিতে পারেন না। কিন্তু নতুন বাড়িতে এসে হুট করেই চায়ের মশলাপাতি খুঁজতে গিয়ে বুঝলেন ময়ূক আর ইরশাদ ওনার 2 রসুইয়ের মশলাপাতির সারে সর্বনাশ করে দিয়েছে। তাই ছেলেকে পাঠিয়েছিলেন চিনি কিনে আনতে। ইরিন বেগম দেখলেন ইরশাদ এসে ঘরে ঢুকেছে, তাকে প্রশ্ন করলেন, চিনি কোথায় রেখেছিস তোরা? তোমার গুণধর বাদরকে জিজ্ঞেস করো আম্মু। শার্টের বোতাম খুলতে খুলতে ইরশাদ চলে গেল খালি একটা ঘরে। ঘরটা তার পছন্দ হয়েছে বলে সকালেই বলেছে এই ঘর তার। কিন্তু সে খেয়াল করেনি সে কলেজে যাওয়ার পরপরই ময়ূক এই ঘরে তার গিটার আর পিসি রেখে গেছে, মানে এই ঘরটা তার চাই। ইরশাদ শার্ট প্যান্ট বদলে ড্রয়িং রুমে ঢুকলো। ময়ূক কার্যক্রম ফেলে সোফার ওপর গা নিয়েছিল, তা দেখে ইরশাদ গিয়ে ধাক্কা মেরে তাকে ফ্লোরে ফেলে দিল। আহ ভাই, ধাক্কা দিলা কেন? ইরশাদ জবাব দিল না। সে প্রথমেই তার পড়ার টেবিলে হাত দিল। ময়ূক বুঝলো আর বসে থাকা যাবে না। ব্যাস, 2 ভাই হাতে হাতে ফার্নিচারগুলো নির্দিষ্ট জায়গায় রাখতে শুরু করলো। ইরিন বেগম ততক্ষণে চা আর নুডলস তৈরি করে নিলেন। এখন আপাতত এসবই খেতে দিবেন ছেলেদের। রান্না করতে
রাতে করবেন বলে ঠিক করেছেন। ঘন্টা দেড়েকের মাঝেই বাবা মায়ের ঘর আর ব্যালকনি সহ দ্বিতীয় ঘরটা গোছানো হয়ে গেছে। রুমটা গুছিয়েছে ঈর্ষাদের পছন্দ অনুযায়ী, কারণ ঈর্ষাদের পাখির খাঁচা আর ফুলের টবগুলোর জন্য হলেও ব্যালকনিটা লাগবেই। বাধ্য হয়েই ময়ূককে তৃতীয় এবং ছোট ঘরটাই নিতে হলো। তবুও সে নিত না যদি না ঈর্ষাদ বলতো, 2 দিন পর আমি বিয়ে করব, তখন বউ বাচ্চা নিয়ে বড় একটা ঘর তো আমার লাগবেই, তাই না? তুই বরং একা মানুষ, ওদিকে গিয়ে মর। ময়ূক তার ঝাঁকড়া চুলে হাত চালাতে চালাতে বলল, যাও, ভাবির নামে ছেড়ে দিলাম ঘরখানা। এমনিতেও বউ ছাড়াই তোমার বাচ্চার অভাব নাই। ঈর্ষাদের পাখিগুলোকেই উদ্দেশ্য করেছে ময়ূক, তা বুঝতে পেরে হো হো করে হেসে উঠল সে। ক্যাম্পাসের উত্তরে লম্বা একটা পুকুর পাড়, তার পাশ ঘেঁষে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর কদম গাছের সারি। বর্ষায় এই পুকুরের পানি হলদে লালে লজ্জিত হয়ে ফুলে ফুলে। পড়াশোনা জীবনে মৈত্রীর প্রিয় জায়গা ছিল স্কুলের লাইব্রেরি আর ইউনিভার্সিটির এই জায়গাটুকু। বন্ধু বান্ধব বলতে দুজন খুব কাছের বান্ধবী হয়েছে আর তার এই ভার্সিটিতে, অথচ গোটা স্কুল আর কলেজ জীবন কেটেছে তার বন্ধুহীন। টিউশন পড়াতো যে আন্টি, তাকে তিনি একমাত্র বন্ধু তার শৈশব কিশোরের। এখন অবশ্য সেই মানুষটার ছায়া পর্যন্ত মারায় না। আজ বান্ধবীরা কেউ আসেনি বলেই একা একা বসে রইল পুকুরের বাঁধানো ঘাটে। বান্ধবীদের ছাড়া তার ক্লাস করতে ইচ্ছে হয় না একদমই। ক্লাসের অন্যান্যদের সাথে তার একদমই কথা হয় না। অনেকে তাই আড়ালে তাকে ভাবওয়ালি বলেই সম্বোধন করে। পুকুরের শান্ত জল ক্ষণে মৃদু ছন্দ তুলে কেঁপে উঠছে হালকা বাতাসে। মৈত্রী নিষ্পলক চোখে সেদিকে তাকিয়ে ভাবছিল কি করে একটা চাকরি জোগাড় করা যায়। ব্যাগের ভেতর ফোনটা ভাইব্রেশনে তার ভাবনায় ছেদ ঘটালো। ফোন তুলে কানে নিতেই দেখলো বাবা কল দিচ্ছে। ফোন তুলে সালাম দিতেই বাবা জিজ্ঞেস করলেন, তুই আমাকে টাকার কথা মনে করিসনি কেন রে? বাবা তো ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে আসিনি। আমি বুঝতে পেরেছি বাবা, আমার কাছে আছে আজ। তুই অপেক্ষা কর, আমি তোর ক্যাম্পাসে এসে দিয়ে যাচ্ছি। মৈত্রী অবাক হয়নি একটু। বাবা এমনই করে, ভুল করে কখনো টাকা না দিয়ে গেলে কিংবা মৈত্রী কখনো নাস্তা না করে এলে বাবা এসে হাজির হয় ক্যাম্পাসে। এই নিয়ে তাদের ডিপার্টমেন্টে বিভিন্ন হাস্যকর কথা হয়। মৈত্রী বাবাকে আটকাতে বলল, এসো না বাবা, আমি বাড়ি ফিরছি। সে কি, আজ ক্লাস নেই? একটা করেছি আর একটা 3টা থেকে সেটা করব। আচ্ছা, তবে বাড়ি যা, আমিও একটু পর বাড়ি ফিরবো। বাপ বেটি একসাথে লাঞ্চ করব তাহলে। বাবাকে বাই বলে ফোন কাটতেই মৈত্রীর চোখে পড়ল নয়নকে। এই ছেলে নিশ্চয়ই এখন তার পথ আটকাবে। ভয়ে আর বসলো না সে। নয়ন যেন তাকে দেখতে না পায় এমন ভাবে সরে পড়লো জায়গাটা থেকে। মিনিট কতক দাঁড়িয়ে থেকে বাসে উঠে পড়ল সে। বাড়ি ফিরে নিজেদের ডোরবেল বাজিয়ে হিজাবের মুখটা খুলেছিল সবে, ভেতর থেকে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে পা বাড়াতে গিয়ে পা থেমে গেল মৈত্রীর। ওয়েলকাম হোম মিস। আপনি? আরে আরে, ঘরে আসুন আগে, পরে কথা। নিজেদের ঘরের দরজা অচেনা একটি ছেলে খুলেছে, তাও আবার এমন ভাবে ওয়েলকাম বলছে যেন সে নিজেই মেহমান আর ছেলেটি এই বাড়ির সদস্য। মৈত্রী ভেতরে ঢুকে বসার ঘরের সোফার দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। সেখানে দুজন নারী পুরুষ বসে আছে, সাথে আছেন রোকসানা বেগম। তিনি হাসি মুখে গল্প করছেন তাদের সাথে, আর এই ঝাঁকড়া চুলের পাগলাটে ছেলেটা এসেছে দরজা খুলতে। অত কি ভাবছেন মিস, আমরা আপনাদের ভাড়াটিয়া। আপনার আম্মু আমাদের লাঞ্চ করার ইনভিটেশন দিয়েছেন। ও বলেই মৈত্রী নিজের ঘরে চলে গেল। ময়ূক হাঁ করে সেদিকে তাকিয়ে বিড়বিড় করলো, আহ, আজব সুন্দরী তো। সারাক্ষণ কি মুখটাকে এমন বাংলার পাঁচের মতন করে রাখে নাকি? ইরিন বেগম সোফা থেকে গেটের দিকে তাকালেন ভয়ে ভয়ে। ছেলেটা এত পাগল যে কখন কি করে বসে সেই নিয়ে ভয় হয় খুব। এই যে এখনই তো করলো একটা পাগলামি। বাড়িওয়ালা পরিচিত বলে দুপুরে খাবারের আমন্ত্রণ জানালেন। ঈর্ষাদ আসেনি, তাই ঈর্ষাদের বাবা ফখরুল সাহেব, ইরিন বেগম আর ময়ূক এসেছে লাঞ্চের দাওয়াত গ্রহণ করে। ওদের বাড়ির কলিং বেল বাজছে, ছেলে নিজেই উঠে বলল, আপনি বসেন আন্টি, আমি দেখছি কে এসেছে। কে জানে বাড়িওয়ালি কি মনে করলো। দুপুর প্রায় 2:30টার দিকে সকলে ডাইনিং এ গেল। মুজিব রহমান বাড়ি আসতে লেট করায় সবাই অপেক্ষা করছিল। এখন সবাই একসাথে টেবিলে বসতেই মৈত্রীকে ডাকলেন মুজিব। মৈত্রী আয়, তোর আঙ্কেল আন্টির সাথে পরিচয় করে দেই। গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে বসেছিল মৈত্রী। বাবার ডাক শুনে তোয়ালে রেখে মাথায় ওড়না টেনে ঘর থেকে বেরিয়ে এলো। এক পলক দেখে নিল ডাইনিং এ কে কে আছে। না, সেই পরিবারটি এখনো বসা, তার মানে এখনো কেউ খাওয়া শুরু করেনি।
মৈত্রী গিয়ে বাবার পাশে দাঁড়িয়ে সালাম দিল নতুন আঙ্কেল আন্টির উদ্দেশ্যে। তারা দুজনে সালাম গ্রহণ করে মিষ্টি হেসে তাকেও বসতে বলল। অল্প কথায় পরিচিত হলো তারা। বাবার দিকে তাকাতেই বুঝলো বাবাও তাকে এখন খেতে ডাকছে। মৈত্রী বসলো বাবার পাশে চেয়ারটায়। মৈত্রীর ছোট ভাই মিশুও বসেছে খেতে, তবে সে খাওয়া কম, তার পাশে বসা উদ্ভট ছেলেটার সাথে বকবকি বেশি করছে। খাওয়া পাতে এত কিসের গল্প করা। বিরক্ত হয়েই ভাত মেখে মুখে পড়ল মৈত্রী। ঠিক সেই সময় বেজে উঠল কলিং বেল। রোকসানা বেগম নিজে খাওয়ার পাশাপাশি সবাইকে সার্ভ করছেন, তা দেখে মৈত্রী উঠে গেল। বাঁ হাতে দরজা খুলে বাইরে উকি দিতেই দেখলো সেই লম্বা করে বিড়াল চোখা লোকটা। ভাতের লোকমা মুখে থাকায় গাল দুটো ফুলে আছে মৈত্রী, তা দেখে কি লোকটা একটু মুচকি হাসলো। অপ্রস্তুত হলো মৈত্রী। লোকটাও বুঝতে পেরে একটা চাবি এগিয়ে দিল। আমার আম্মুকে চাবিটা দিয়ে দিবেন। কথাটা বলেই ইরশাদ সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। অবাক হয়ে চেয়ে আছে মৈত্রী। এ কোন আজব ফ্যামিলি এসে জুটলো এ বাড়িতে? মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। আম্মা, এই মেয়েলি গান আমি গাইতে পারবো না, অন্য কোনো অপশন থাকলে দাও। বিরক্ত হয়ে নাকি সুরে বলে উঠল ময়ূক। আকাশ জুড়ে নক্ষত্রের রাজত্ব, এক ফাঁকে কাচির মতো বাঁকা চাঁদটাও যেন মুচকি হাসছে। একটু আগেই কারেন্ট চলে যাওয়ায় ইরিন বেগম 3টে চিপসের প্যাকেট নিয়ে এসে বসলেন ইরশাদের ঘরের ব্যালকনিতে। ময়ূকও পেছন পেছন এসেছে, এক হাতে তার গিটার, অন্য হাতে শতরঞ্জিটা নিয়ে। নতুন ফ্ল্যাটে এসে আজ তার ব্যস্ততার জন্য ঘরদোর মুছতে পারেনি, শুধু ঝাড়ুতেই কাজ চালিয়েছে। এই পুরো ফ্ল্যাটে তাদের সবচেয়ে পছন্দ হয়েছে এই একটা ব্যালকনি। এটার দৈর্ঘ্য প্রস্থ সবটাই এত দীর্ঘ যে অনায়াসে একটা সিঙ্গেল খাট বিছানো যাবে। ইরশাদ অবশ্য তার পাখির খাঁচা আর দুটো ফুলের টব রেখেছে। আসার সময় বেশিরভাগ ফুল গাছ সে রেখে এসেছে নিজ বাড়িতে। এই ভাড়াটিয়া জীবনে, তার 28 বছরের জীবনে দুবার থেকেছে, দুবারই শখের গাছগুলো ফেলে এসেছে। তবে এ বাড়িতে ব্যালকনি দেখে আফসোস হচ্ছে, আরো কিছু গাছ আনলেই পারতো। আম্মা, অ্যাশেজের একটা গান ধরি। লাগবে না তোর গান শোনা, ওইসব ছাই পাশের গান আমি শুনি না। ইরশাদ, তুই একটা গা। মুখ ঝামটি মেরে বললেন ইরিন বেগম। চিপস মুখে পুড়তে পুড়তে ইরশাদ বলল, আম্মু তোমরা দুজন যাওতেই ঘর থেকে, সব সময় শুধু বাচ্চাদের মতো লেগে থাকো, এটা কেমন? আর তুই কেন আম্মুকে এমন রাগাস? সেই তো একটু পর পিছন পিছন গিয়ে বলবি, আম্মা আসো, তোমার মেয়েলি গানই গাইব। ময়ূক চোখ মুখ কুঁচকে আধারেই দেখার চেষ্টা করলো ইরশাদের হাতটা। ছো মেরে চিপসটা নিয়ে মুখ বাঁকিয়ে বলল, আজ ভুলেও এমন হবে না। আমি তো আজ ওসব গান একদমই গাইবো না। নতুন এলাকা, আশেপাশের মানুষ শুনলে আমার ইমেজ থাকবে না ভাই। এই ছেলের সর্বদা আর্তনাদের কারণ থাকে সুন্দরী মেয়েরা। সেসব করবে শুধু সেই করাটা যেন সুন্দরীদের সামনে তার ইমেজ ব্রাইট করার মতো হয়, অন্যথা বেচারা হা হুতাশ করে মরে। ইরশাদের ফাজলামো করার মাঝে ময়ূক দোতলার ডান পাশের ব্যালকনির দিকে তাকালো। আধারে আবছায়ায় চোখে পড়ছে সেখানে কেউ দাঁড়িয়ে আকাশ দেখছে। সারাদিনে এই বাড়ির প্রায় প্রত্যেকটা সদস্য সম্পর্কে জানা হয়ে গেছে তার, তাই ইচ্ছাকৃতভাবেই ডাকলো, আন্টি, আমাদের ঘরে গানের কনসার্ট চললে কি খুব বেশি সমস্যা হবে আপনাদের? ময়ূখের ডাক এবং উদ্দেশ্য সফল কতটুকু হলো কে জানে। ব্যালকনির মানুষটা তো তৎক্ষণাৎ ভেতরে চলে গেল। নিজ মনে ভাবতে লাগলো সে, এটা কি হলো? ইরিন বেগম ছেলের বাহুতে চড় মেরে বললেন, এত ফাজিল হচ্ছিস কেন দিন দিন? এটা বাড়িওয়ালি নাকি তার মেয়ে ছিল? ইরশাদ ব্যালকনির গ্রিলে পিঠ এলিয়ে বসা ছিল মায়ের দিকে মুখ করে। মায়ের মুখের কথাটুকু শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। না, মেয়েটা চলে গেছে। আমার বকাঝকা ময়ূক কখনোই কানে তোলে না। সে দাঁত কেলিয়ে বলল, মেয়েটা একটা প্যাচেমুখী আম্মা, তারে বললে সে জবাব দিত না। এই যে আন্টিটাকে বললাম, এখন দেখবে জবাব আসবে। মৈত্রী আজ সন্ধ্যা থেকে আর্ট পেপার, রং তুলি এসব নিয়ে বসেছিল কিছু বুকমার্ক বানাবে বলে। শখের কাজ তার পেইন্টিং, বুকমার্ক বানানো আর অসংখ্য বইয়ের চরিত্রের মাঝে ডুবে থাকা। কিন্তু এখন কারেন্ট যাওয়ার পর চার্জার বাতিতেও দেখলো চার্জ নেই। ঘরে আরো একটা চার্জার বাতি আছে, সেটা এখন মিশুর ঘরে। সে পড়তে বসেছে। ভুলটা তারই, দিনের বেলায় খেয়াল করে চার্জ করলে এখন আর এমন হতো না। কিন্তু কি আর করা, এমনিতেও শীত আসছে আসছে করা বাতাসে হালকা হিম হিম আমেজ। গলায় ওড়নাটা পেঁচিয়ে খোপা খুলে চুলগুলোকে এলিয়ে দিল পিঠে। তারপর ফোন হাতে বারান্দা গিয়ে দাঁড়িয়েছিল আকাশ দেখবে বলে।
কিন্তু নিচতলার সেই পাগল ছেলেটার অমন ফাতরামো করার ডাক শুনে সে উল্টো পায়ে আবার ঘরে ফিরে এলো। রোকসানা বেগম সোফায় বসে মোমের আলোয় ছোট কাঁথা সেলাই করছিলেন। আর মাত্র মাস 2 পরেই ওনার ছোট বোনের ডেলিভারি উপলক্ষে মৈত্রী এসে জানালো নিচতলার ভাড়াটিয়া ডাকছে ওনাকে। মৈত্রীর বাবাও সেখানেই ছিলেন। মেয়ের কথা শুনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন স্বামী স্ত্রী দুজনাই। তাদের পেছনেই দাঁড়িয়ে আছে মৈত্রী। অন্ধকারে রোকসানা বেগম ডাকলেন, ইরিন ভাবি আমাকে ডেকেছেন? ইরিন বেগম ব্যালকনি থেকে সরে গিয়েছিলেন। মাত্রই ডাক শুনে তিনি এদিকে আসার আগে ময়ূক বলল, জি আন্টি রেখেছি। আমরা কি ব্যালকনিতে বসে গিটার বাজিয়ে গান বাজনা করতে পারি? কোনো সমস্যা হবে না তো? ঈর্ষাদ খপ করে তার কান চেপে ধরল। বিড়বিড় করে বলল, তুই এমন মেয়েদের মতো এত কথা বলিস কেন রে? আম্মুর চেয়েও বেশি বকবক তুই করিস আজকাল, ফালতু। ভাই গান ছাড়ো, ওপর থেকে ওরা দেখলে আমার মান সম্মান কিছু থাকবে না। ময়ূক নিজের কান ছাড়াতে ছাড়াতে বলল। ওপর থেকে জবাব এলো, সমস্যা নেই, এমনিতেও এই বাড়িতে জনসংখ্যা খুবই কম আর বাড়ির এরিয়া এত বড় যে পাশের বাড়ি পর্যন্ত ততটা আওয়াজ যাবে না। মৈত্রীর বাবাও এও বললেন, রোকসানা বেগম ভালো গান জানেন, যদিও বিয়ের পর হাতে গুনে 2-1বারই গেয়েছিলেন। এই কথা শুনে ময়ূক খুব খুশি হলো। তার অবস্থাটা এমন, একে তো নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। সে বসে প্ল্যানও করে ফেললো খুব শিগগিরই গানের আসর বসবে ছাদে। নতুন বাড়িতে আসার প্রায় 3 কি 4 দিন পরের এক সকালের ঘটনা। ঈর্ষাদ এলাকায় একটু ঘোরাঘুরি করে আশেপাশের লোকের সাথে পরিচিত হয়ে জানতে পারলো এখানে একটা খোলামেলা পার্ক আছে। ভোরের প্রায় বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা সেখানে হাঁটতে যায়। মায়ের আজকাল ডায়াবেটিস আপ ডাউন করছে খুব, তাই ঠিক করলো কাল থেকে হাঁটতে নিয়ে যাবে সকাল বিকাল। সকালে ঈর্ষাদ ফ্রি থাকলেও বিকেলে তার ব্যস্ততা আছে, তাই ঠিক করলো সকালে ঈর্ষাদ, বিকেলে ময়ূক নিয়ে যাবে। ছুটির দিনে বাবা নিয়ে যাবেন, তাই আজ বিকেল থেকে শুরু হাঁটাহাঁটি। ঈর্ষাদ বাড়ি ফেরার সময় বাজার থেকে কিছু ফল কিনেছিল। বাড়ির গেটে আসতেই তার একটা জরুরি ফোন কল এলো। সেটা রিসিভ করে পাশে দাঁড়াতেই দেখলো মৈত্রী নামছে রিক্সা থেকে, খুব সম্ভবত কিছু কেনাকাটা করে ফিরছে, হাতে তার একটা পলি ব্যাগ। ঈর্ষাদ সে রিক্সাটাকেই থামিয়ে মৈত্রীকে ডাকলো। শোনো। মৈত্রী ডাক শুনে অবাক হলো। ঠিকই, কিন্তু বরাবরের মতোই সে অবাক হওয়ার চিহ্ন তার চোখে মুখে নেই। সে জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, জি। বয়সে যথেষ্ট ছোট হবে, তাই তুমি করে বলছি। এটা একটু আমার আম্মুকে দিয়ে যেতে পারবে? মৈত্রী তাকালো ফলের ব্যাগটার দিকে। সে মাথা নাড়িয়ে জানালো দিতে পারবে। ঈর্ষাদ তার দিকে তাকিয়ে আবার বলল, বলবে ঈর্ষাদ ভাইয়া দিয়েছে। মৈত্রী সেকেন্ড কয়েক তাকালো ঈর্ষাদের বিড়াল চোখে। সমুদ্রের সফেদ ঢেউ নাকি আকাশের পলক মেঘের ছাপ, ওই 2 চোখেই ঠিক বুঝে পায় না মৈত্রী। সে সাদা চোখের আরো অনেক মানুষ দেখেছে, কিন্তু এমন তো কখনো অদ্ভুত লাগেনি তাদের। মৈত্রীর দৃষ্টি আজও অপ্রস্তুত করলো ঈর্ষাদকে, তাই সে ফলের ব্যাগটা দিয়ে দাঁড়ায়নি, বরং মৈত্রীর আশা রিক্সাটাতে উঠে বসলো। ঈর্ষাদের ফ্ল্যাটের সামনে থেকেই দোতলা ওঠার সিঁড়ি। মৈত্রী হাতের ব্যাগটার দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করলো, কিন্তু বারবার মনে পড়ছে বাক্যটা। বলবে ঈর্ষাদ ভাইয়া দিয়েছে। লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে মৈত্রী কলিং বেল বাজালো। 1 2 3 4 5। মনে মনে সে 5 কাউন্ট করতেই দরজাটা খুলে গেল। এটা তার পুরনো অভ্যাস, যখনই কোনো কিছু নিয়ে অস্বস্তি, দ্বিধা কিংবা অস্থিরতায় ভোগে তখনই মনে মনে কাউন্ট করে। এতে করে কিছুটা হলেও মন শান্ত হয়। কিন্তু আজ হলো উল্টো। দরজায় দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে ঢিলেঢালা ছাই রঙা টি শার্ট, 3/4 গ্যাবার্ডিন প্যান্ট পরনে, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, যেন এই মাত্র এক ঝাঁক পাখি তার মাথার ওপরই তাদের যুদ্ধ সমাপ্তি ঘটিয়েছে। মৈত্রীর দিকে তাকিয়ে ময়ূক তার স্বভাব সুলভ প্রাণ খোলা, না মানে বলা যায় দাঁত খোলা হাসিটা দিয়ে হ্যালো বলল। মৈত্রী বিব্রত হলো এমন হুট করে হেসে ওটা দেখে। হাতের ব্যাগটা ময়ূখের দিকে এগিয়ে দিয়ে বলল, বলবে এটা এরশাদ ভাইয়া দিয়েছে। কি? ঈর্ষাদ ভাইয়া দিয়েছে। বলেই ব্যাগটা ময়ূকের হাতে হস্তান্তর করে দ্রুত পায়ে সিঁড়ির দিকে চলে গেল। এখানে আর এক মুহূর্ত থাকলে নিশ্চিত এই ভ্যাবলাকান্তের আরো হাসি দেখতে হবে। কি আজব এক ফ্যামিলি এসে জুটেছে এখানে। একজন ঠিকঠাক পরিচয়ও নেই, তবু একটা মেয়ের হাতে নিজের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, বলবে ঈর্ষাদ ভাইয়া দিয়েছে। মনে মনে ঈর্ষাদকে ব্যঙ্গ করতে লাগলো মৈত্রী, অথচ এই ব্যঙ্গত্বের একটু আভাস পড়লো না তার মুখটিতে। একবার ফিরে যদি পেছনে তাকাতো তবে দেখতে পেত সেই বাদর ছেটা কেমন হাসতে হাসতে গড়িয়ে পড়ছে মেঝেতে। দোতলায় নিজেদের ঘরে ঢুকতেই দেখলো 3 তলার ভাড়াটিয়া বাচ্চা শিপলু এসেছে তাদের ঘরে।
তলায় থাকে হিন্দু একটি পরিবার। বছর 3 হলো এই বাড়ি 3য় তলায় তৈরি করেছে মৈত্রীর বাবা। সেই নতুন ফ্ল্যাট হতেই এসেছে তারা। 5 বছরের শিপলু তখন 2 বছরের ছিল। মৈত্রীদের ঘরে তার অবাধ আনাগোনা থাকলেও মৈত্রীকে সে বিশেষ পছন্দ করে না। তার এক কথা, গোমরামুখ আপু তার পছন্দ না। মৈত্রীও খুব একটা আহ্লাদ দেখায় না তাকে। তবে আজ তার মাথায় মাংকি টুপি দেখে একটু কপাল কুঁচকালো। কয়েক সেকেন্ড স্থির চেয়ে থেকে বলল, তোকে একদম নিচতলার কোকড়া চুলো বাদরটার মতো লাগছে শিপু। নিচতলায় কোন বানর আছে শুনতে চোখ মুখ বড় করে তাকালো শিপলু। সে চিড়িয়াখানায় গিয়ে একবার দেখেছিল, কিন্তু বাড়িতেও যে বাদর থাকতে পারে তা সে শুনে ভীষণ অবাক হলো। মিশু এখন স্কুলে, তাই সে তার ভীষণ বিস্ময় প্রকাশ করার জন্য দৌড়ে মৈত্রীদের রান্নাঘরে ঢুকলো। রোকসানা বেগম দুপুরের রান্না চড়িয়েছেন চুলায়, ব্যস্ত হাতে সবজি কাটছেন, পাশাপাশি চুলায় বসানো ভাতের দিকেও নজর রাখছেন। শিপলু গিয়ে তাকেই জিজ্ঞেস করলো, আন্টি, ভিতরে কি বাদর থাকে? বাড়িতে বাদর থাকবে কেন রে? বাদর তো চিড়িয়াখানায় অথবা বনে জঙ্গলে থাকে। মিতি আপু বলল যে নিচতলায় একটা বাদর আছে। নিচতলায় বলেই অবাক হলেন রোকসানা বেগম। পর মুহূর্তে বুঝলেন মৈত্রী হয়তো কোনো কারণে নতুন ভাড়াটিয়া ছোট ছেলেটার কথা বলছে। সেটা খুব হাস্যরসাত্মক স্বভাবের আর ভীষণ চঞ্চল, কথাবার্তায় আপন আপন একটা ভাব আছে তার। বাড়ির আবহাওয়া 2 সপ্তাহের মধ্যে একদম পাল্টে গেছে। যে বাড়িতে সারাদিন একটা কাক পক্ষীর ডাকও শোনা যেত না, সেই বাড়িতে এখন হরদম হুই হুল্লোড় লেগে থাকে। সকালের সময়টা মুরব্বীদের কাটে নামাজ শেষে পার্কে গিয়ে হাঁটাহাঁটিতে। এর পেছনে হাত একমাত্র ঈর্ষাদের। শান্তশিষ্ট অথচ খুব স্বাস্থ্য সচেতন আর অমায়িক স্বভাবের ছেলে সে। প্রতিদিন মসজিদ থেকে ফিরেই বাবা আর মাকে নিয়ে হাঁটতে বের হয় নিয়ম করে। ময়ূক ঘুম কাতুরে তার উপর রাত জেগে বিসিএস এর জন্য পড়াশোনা করে সকালটা সে ঘুমেই পার করে দেয়। ঈর্ষাদও তাই আর টানাটানি করে না তাকে নিয়ে, নিজেই বাবা মাকে নিয়ে বের হয়। এমনই দুদিন বের হওয়ার সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হলো। কথায় কথায় তিনিও আনন্দের সাথে সঙ্গী হওয়ার আবদার করলেন। দিন কয়েক যেতেই রোকসানা বেগমকেও নিজেদের সঙ্গী করলেন মুজিব সাহেব। 3 তলার ভাড়াটিয়াদের মধ্যে শিপলুর বাবাও যুক্ত হলেন। শুধু রান্না বান্নার আর ছোট শিপলু কান্না করবে বলে শিপলুর মা বাদ পড়লেন। হাঁটাহাঁটি পর্ব সেরে সবাই সকলের নাস্তার পর নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই আবার বাড়ির সামনে খোলা একটুখানি জায়গাতেই হইচই পড়ে যায় ক্রিকেট খেলার। তাতে খেলোয়াড় থাকে ময়ূক, মিশু আর শিপলু। কখনো কখনো যুক্ত হয় বিড়াল চোখা মানুষটাও। মৈত্রী শোরগোল শুনে প্রায় মিশুর ঘরের জানালা দিয়ে উকি দিয়ে দেখে আজও সে রোদে ভেজা জলসানো বিকেলটাতে অসম প্রতিদ্বন্দ্বীদের খেলা দেখার উদ্দেশ্যেই উকি দিচ্ছিল। ময়ূকের চোখে পড়তে সে চেঁচিয়ে ডাকলো, মিস চিনি, ক্রিকেট খেলতে পারেন? ঈর্ষাদের হাতে বল। সে এখন বোলিং এর জন্য দাঁড়িয়েছিল গেটের পাশে। ময়ূখের কণ্ঠ শুনে উপরে তাকাতেই দেখলো জানালার পর্দা নড়ছে। দোতলার একটি ঘরে মেয়েটি বোধহয় লজ্জা পেল। এই ময়ূকটা না হালকা শীতে পর্দা ভেদ করে আসা কাঁচরঙা রোদ্দুর গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে ঈর্ষাদের। আজ ছুটির দিন আর পারিবারিক নিয়ম অনুযায়ী আজ সকালে নাস্তা ঘুম থেকে উঠে ময়ূক বানাবে, দুপুরের রান্না ঈর্ষাদ করবে আর রাতেরটা আব্বু। এ নিয়ম ঈর্ষাদদের ঘরে বিগত 7-8 বছর ধরে চলে আসছে। তবে তারা কেউ বাড়ির বাইরে থাকলে একটু আধটু নিয়ম পরিবর্তন আসে। এমনিতেও সপ্তাহের মাঝেও রান্না বান্নায় সহযোগিতা করে ঈর্ষাদ আর ময়ূক নিজেদের সুবিধা মতো। ইরিন বেগম ছুটির দিনটা আজকাল পার্লারে গিয়ে কিংবা শপিং এ কাটান। ঈর্ষাদের চাকরি হওয়ার পর থেকে আজও ছুটির দিন, তাই আজকের নাস্তা ময়ূখের দায়িত্বে। কাল রাতে পড়াশোনা করার নামে মুভি দেখে কখন যে এসে ঈর্ষাদের পাশে ঘুমিয়েছে খেয়াল করেনি সে। ভোরে নামাজের জন্য উঠতেই দেখেছিল রোজকার মর্নিং ওয়াক শেষে আবার একটু বিছানায় গা এলিয়ে দিয়েছে ঈর্ষাদ। তখনই মনে পড়লো নাস্তা বানাতে হবে। পাশে থাকা ময়ূককে প্রথমে নাম ধরে ডাকলো, আলতো হাতে পিঠে ধাক্কা দিল, কিছুতে কাজ হলো না। আরো বার 2-1 ডেকে শেষে তার গায়ের কাঁথা সরিয়ে লাথি মেরে খাট থেকে ফেলে দিল। কিন্তু এই কি, এই ছেলের কিছুতেই কিছু হয় না। এবার বিরক্ত হয়ে বেড সাইড ছোট টেবিল থেকে তার পানির পট খুলে একটুখানি পানি ঢালতেই ধরপড়িয়ে উঠে বসলো ময়ূক। আহা ভাই, বলেই চোখ মুখ কুঁচকে নিল। বিছানা থেকে পড়ে সে একটু ব্যথা পায়নি, কিন্তু ভাবখানা এমন করলো যেন ব্যথায় তার দম বন্ধ হয়ে আসছে। ঈর্ষাদও তাকে হারে মজ্জায় চেনে। এখন রান্না না করার জন্য বাহানা দেখাবে হাজারটা, বিশেষ করে আম্মুর সামনে গিয়ে এখন কি যে বলবে তার ঠিক নেই। ঈর্ষাদ বালিশে উপর হয়ে চোখ বুজে রইল। টের পেল সে ময়ূক ঘর ছেড়ে বের হচ্ছে এখন, এবং সত্যি তার গলা শোনা গেল, আম্মা ভাই আমারে খাট থেকে ফেলে দিছে, এই যে দেখো এইখানে হাঁটুতে ব্যথা পাইছি।
বালিশেই মুখ চেপে হাসতে লাগলো ঈর্ষাদ। বয়স কম হলো না ছেলেটার, তবুও এখনো এমন সব আহ্লাদ করে। কে বলবে এই ছেলে কয়দিন পর বিসিএস দেবে। আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না তার। রাতে টি শার্ট আর লুঙ্গি পরে শুয়েছিল, নামাজে যাওয়ার সময় সেভাবেই গিয়েছে। এখন উঠে লুঙ্গি বললে ট্রাউজার পরে নিল। শীত পড়তে শুরু করলে তাতে এখনো গা শিরশিরানি হয় না। একবার ব্যালকনিতে গিয়ে পাখির খাঁচা থেকে ছোট কম্বলটা সরিয়ে দিল। খাবার আর পানি পাত্রে ঢেলে পাখিগুলোকে একবার একটু হাত নেড়ে এদিক ওদিক সরিয়ে দিল। পাখিগুলো যেন বুঝলো তার মনিবের মনের কথা। তারাও দু একবার করে ডানা ঝাপটে নড়ে চড়ে নিজেদের সুস্থতা জানান দিল। তারপরে ঈর্ষাদ ঘর থেকে বের হয়ে রান্নাঘরে উকি দিল। আম্মু আর ময়ূক একজনও রান্নাঘরে ঢোকেনি। কপালের মধ্যভাগে দুটো রেখার উদয় হলো ঈর্ষাদের। সে মায়ের ঘরের দরজায় দাঁড়াতেই কানে এলো, বাবা একটু সরে শোও না, এত জায়গা একা নিলে আমি কই শোবো? ময়ূখের কণ্ঠস্বর কানে আসতেই কপাল চাপড়ালো ঈর্ষাদ। এই রাম ছাগল হাড়ে বলদ এখন আব্বুর পাশে শুয়ে পড়েছে। অন্য সময় হলে বাবা মায়ের ঘরে নক করে ঢোকে ঈর্ষাদ, কিন্তু এখন তার প্রয়োজন নেই ভেবে সরাসরি রুমে ঢুকলো। যা ভেবেছিল তাই। ওই দামড়া আব্বুকে ঠেলে খাটের কিনারায় পাঠিয়ে দিয়েছে। আম্মু সব দেখে হাসছে আর তসবি পড়ছেন। ঈর্ষাদকে দেখে এরিন কপাল কুঁচকে বললেন, তুই বাবুকে ফেলে দিয়েছিস কেন ঈর্ষাদ? ঈর্ষাদ জবাব দিল না, উল্টো গিয়ে ময়ূখের কান চেপে ধরে বলল, এই বলদ ওঠ, এখন যদি নাস্তা না বানাস তবে আজ আমার কাপড় চোপড় তোকে দিয়ে ধোয়াবো। আরে ভাই কান ছাড়ো, ধুয়ে দেবো সব কাপড়। আর্তনাদ করে ঈর্ষাদের থেকে কান ছাড়িয়ে কথাটা বলল ময়ূক। ফখরুল সাহেবও ইশারা করলেন বলদ ছেলেকে ছেড়ে দিতে, তাই ঈর্ষাদ কান ছাড়ল। এরিন বললেন আজ উনি নাস্তা বানাবেন, কিন্তু ঈর্ষাদ শুনল না সে কথা। সে নিজেই রান্নাঘরে ঢুকে প্রথমেই বাবার জন্য চায়ের পানি বসালো। আজ রুটি পরোটা না বানিয়ে সে সবজি খিচুড়ির সাথে ডিম ভাজা করে নিল। ঘরে বাবা ছাড়া বাকি তিনজনই কফি খায় বলে খিচুড়ি খাওয়ার একটু পরই ঈর্ষাদ তিনজনের জন্য কফি করলো। কাল রাতে পড়াশোনা বাদ দিয়ে আলট্রা ভায়োলেট মুভি দেখতে রাত পার করে আজ সকালে ঠিকঠাক তাকাতেই পারছে না ময়ূক। এরিন বেগম দুপুরের মেনু জিজ্ঞেস করলেন ছেলেদের। নতুন বাড়িতে উঠেছে তাই ভাবছিলেন বাড়িওয়ালাদের দাওয়াত করবেন আজ। দুপুর প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে লাঞ্চের নিমন্ত্রণ ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, আবার হতে পারে তাদের রান্নার আয়োজনও হয়ে গেছে। তা ভেবে বললেন, রাতে খেতে বলি মুজিব ভাইয়ের ফ্যামিলিকে। ঈর্ষাদ ফ্রিজ থেকে সবজি বের করে রাখছিল রান্নাঘরে রাখা ছোট টেবিলটাতে। মায়ের কথা শুনে সে সোজা সাপটা বলল, আব্বুকে জিজ্ঞেস করো। সোফায় বসে ময়ূক তখন আধ ঘুমন্ত। সেই কথাটা শুনতে চোখ না খুলেই বলল, আম্মা আজ আমার সময় হবে না, কাল দাওয়াত করো। কি নবাবজাদা রে, তোকে কে জিজ্ঞেস করেছে সময়ের কথা? মেহমানদারি কি তুই করবি নাকি? ব্যঙ্গ করে বলল ঈর্ষাদ। ময়ূক আবার চোখ বোঝা রেখেই বলল, আমি না থাকলে বাড়িওয়ালার প্যাঁচামুখী মেয়েটাকে টাইট দিবে কে? ছুটির দিন মানেই মৈত্রীর ঘুম আর বই পড়ার দিন। তবে সবই নন একাডেমিক বই পড়া হয় এই দিনে। কিন্তু আজ তার রুটিন পরিবর্তন করতে হলো কাজের মেয়ে শিলির জন্য। বেচারি কাল রাতে থেকে জ্বরে পড়ে আছে, তাই আজ সে কাপড় চোপড় ধুতে পারবে না। রুকসানা বেগম একবার ডেকে মৈত্রীকে বললেন, ধুতে হবে এমন কাপড় থাকলে ভিজিয়ে দাও, আমি গোসলের সময় ধুয়ে দেব। মৈত্রী খুব অল্প বয়স থেকেই বুঝতে শিখেছে রুকসানা বেগম তার নিজের মা নয়। সে থেকেই সে নিজেই থেকে চেষ্টা করে নিজের প্রয়োজন নিজে মিটিয়ে নিতে। কাপড় চোপড় ধোয়া, নিজের ঘর সাফ করা, বইপত্র গুছিয়ে রাখা, এসব কাজের লোকই করতো ছোটবেলার সময়টায়। একটু বড় হতেই কাপড় ধোয়াটা বাদ রেখে বাকি সব নিজে করার অভ্যেস। তবে রুকসানা বেগম প্রয়োজনে নিজেও তার কাপড় ধুয়েছেন অনেকবার। সে ব্যাপার হয়তো মৈত্রীর নজর আসেনি, তবে আজ যখন মামনি বললেন কাপড় ধোবেন, কতটা ভালো লাগলো না তার। সে কাপড় ঠিকই ভিজিয়েছে, তবে তা মামনির জন্য রাখেনি, বরং মিশুর অপরিষ্কার কাপড়গুলো দেখে দেখে ভিজিয়ে দিয়েছে। মামনি রান্নার কাজে ব্যস্ত তখনও। মৈত্রী দেখলো বাবা ফিরে এসেছেন বাড়িতে, অথচ আজ বাবার কোনো কাজে ঢাকায় যাবার কথা ছিল দুদিনের জন্য। মৈত্রীকে দেখে মুজিব সাহেব বসার ঘরে গিয়ে এক কাপ চা দিতে বললেন, বাবা চা চাইছে মামুনি। চুলা তো খালি নেই, একটু অপেক্ষা করতে বলো। আর কাপড় কি ভিজিয়েছো? জি। মৈত্রী বাবার দিকে ফিরে যেতে যেতে জবাব দিল ছোট করে। বাবাকে চায়ের জন্য অপেক্ষা করতে বলে সে নিজেই রুমের দিকে যাচ্ছিল, তখনই কানে এলো, রোকসানা আজ রাতে রান্না করো না, ফখরুলের ঘরে দাওয়াত আছে। কিসের দাওয়াত? বিস্ময়ে প্রশ্ন করলেন রোকসানা। বিশেষ কিছু না, এমনিতেই বন্ধু মানুষ, এত বছর পর একসাথে হয়েছি তাই হয়তো। আমার তো মনে হচ্ছে আমরা সেদিন খাওয়ালাম
সেই ফর্মালিটি পূরণ করতে চাইছে। যাই করুক, মন্দ তো না। আমার তো ভালো লাগছে এসব। এতগুলো বছর হলো নিজের বলতে আত্মীয় স্বজন সব দূরে চলে গেছে। এতদিনে মনে হচ্ছে আমার কোনো এক আত্মীয় আছে। মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আত্মীয় স্বজন অভাব পড়বে না তখন। হ্যাঁ গো, সেদিন মিশের স্কুলে গিয়ে হেডমাস্টারের সাথে কথা হলো। তিনি একটা পাত্রের কথা বলছেন, তোমাকে বলতে ভুলে গেছি। ছেলে নাকি ঢাকা মেডিকেল এর নিউরোলজিস্ট না সার্জন কি বলে সেই ডাক্তার। দরজায় দাঁড়িয়ে সবটাই শুনে মৈত্রীর কপালে সূক্ষ্ম রেখার উদয় হলো। বাবার কথা শুনে বিরক্তি এসেছিল, সেই কোকড়ানো চুল বাদরের কথা মনে করে তৎক্ষণাৎ মেজাজ বিগড়েলো। বিয়ের কথা শুনে সে আর না দাঁড়িয়ে চলে গেল কাপড় ধোয়ার জন্য। এরশাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে, অথচ ময়ূক এখনো বাথরুমে ঢুকি ঢুকি করছে। এরিন বেগম একবার জোর করলেন কাপড়গুলো তিনি ধুয়ে দেবেন, কিন্তু ছেলেরা তার এই ব্যাপারে ভীষণ সতর্ক। বছর দুয়েক হলো মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে, সেই থেকেই ছেলে তাকে কাপড় ধোয়া ঘর মোছার কাজ করতে দেয় না। বাড়িতে থাকাকালীন কাজের বুয়া ছিল, কিন্তু এখন সবে এলো। তবুও বাড়িওয়ালিকে বলে রেখেছে যেন কাজের লোকের খোঁজ পেলে জানায়। ময়ূক ভাইয়ের ধমক খেয়ে অবশেষে কাপড় ধুয়ে বের হলো। ইরশাদ রান্না শেষ হয়েছে, তাই রান্নাঘর ধুয়ে মুছে এবার ঘর মোছার প্রস্তুতি নিল। এরিন বেগম খুবই বিরক্ত হন ছেলেদের কাজকর্ম দেখে, মনে মনে খুব রাগও করেন। এইভাবে এই বয়সে এত আদর যত্ন ভালো লাগে না তার। তারপর যদি ছেলেগুলো এভাবে খাটে সেটা আরো পছন্দ নয়। এখন সময় হয়েছে ছেলেদের বিয়ে করাবেন, বাড়িতে পুত্রবধূ এনে তাকে দিয়ে রান্না করাবেন তা না। ময়ূক ধোয়া কাপড়ের বালতি হাতে বাথরুম থেকে বেরিয়ে ইরশাদকে ডাকলো। ভাই। কি? জবাব দিয়ে সেও একটা বালতি হাতে বাথরুমে ঢুকতে যাচ্ছে ঘর মোছার পানি নিতে। খালি গায়ে কি ছাদে যাওয়া ঠিক হবে? ময়ূখের প্রশ্ন শুনে ইরশাদ নিজে কাজ চলে গেল। মনে মনে আওড়ালো, এই পাগল ছাগলকে কি খেয়ে দুনিয়ায় আনছিল আল্লাহ জানে। ফখরুল সাহেব পেপার হাতে নিজের ঘরের ব্যালকনিতে বসে আছেন। ময়ূখের কথা তিনি সেখান থেকে শুনতে পেয়েছেন কিছুইটা, তাই গলা ছেড়ে বললেন, বাবা তুই এমনি যা, এই মুহূর্তে তোর জন্য ছাদে কোনো সুন্দরী দাঁড়িয়ে নেই। কথাটা শেষ করে তিনি মুখের উপর পেপার ধরে মিটিমিটি হাসছেন। সেই হাসিতে ঘরের দুই প্রান্তে আরো দুজন যুক্ত আছে তা ময়ূক জানে, তাই আর কাউকে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। বালতি নিয়ে এসে চলে গেল ছাদের উদ্দেশ্যে। কাঁচা হলুদের মতো গাঢ় হলুদ রঙের ছাদটা যেন ঝলমলে করছে। সিঁড়ি পেরিয়ে ছাদের দরজা খুলতেই চোখ মুখ কুঁচকে এলো ময়ূখের। এত রোদে হঠাৎ করে তাকানো মুশকিল। এখন মনে হচ্ছে ভাইয়ের থেকে চশমাটা ধার নেওয়া দরকার। ডান হাতের বালতি ধরে বা হাতটা চোখের সামনে ফেলে ছাদে উঠল ময়ূক। আশপাশে নজর বুলিয়ে দেখলো ছাদটার উত্তর দিকে কিছু কাপড়, বাকি ছাদটা সম্পূর্ণ খালি। সে দক্ষিণে দিকটাতে দাঁড়িয়ে প্রথমেই তার আন্ডারওয়্যার তুলে নিল রোদে দিতে। ঠিক তখনই কানে এলো একজোড়া পায়ের শব্দ। ছাদে কেউ আসছে বুঝতে পেরেই ময়ূক তার ছোট জিনিসটা বালতিতে রাখতে নিল। তৎক্ষণাৎ আগত ব্যক্তিটি উঠে এসে ছাদের দরজায়। ময়ূকের মতো সেও প্রথমে চোখ খোলা রাখতে বেগ পোহালো। পরক্ষণে দক্ষিণে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে অপ্রস্তুত হলো। ময়ূক তার অবস্থা বুঝি টের পেল কিছুটা। নিজের হাতের বস্তুটিতে বালতিতে ফেলে সে স্বভাব সুলভ দাঁত গেলিয়ে হায় জানালো। মৈত্রীও বরাবরের মতো জবাবহীন। ময়ূক মার্বেলের মতো তার চোখ দুটো চারপাশে ঘুরিয়ে বলল, নো আনসার। ওকে, আই ডোন্ট মাইন্ড। মৈত্রী সেদিকে পাত্তা দিল না, বরং সে উত্তর দিকের বাঁধা দড়ির দিকে এগিয়ে গেল। একে একে মিশুর কাপড় নেড়ে নিজের গুলোতে হাত দিল, কিন্তু সংকোচ হচ্ছে সেগুলো ছড়িয়ে দিতে। তার জামা পায়জামার সাথে আন্ডারগার্মেন্টস ও আজ সাথে এনেছে। সে কি জানতো এই ফুল পাগল বান্দরটাও কাপড় নিয়ে হাজির হবে? সংকোচে সে একবার ঘাড় ফিরিয়ে তাকাতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওই বাদরও তাকে এভাবে লুকিয়ে দেখছে কেন? প্রচন্ড অস্বস্তি নিয়ে মৈত্রী আরো একবার তাকালো। এবারও একই রকম চোখাচোখি হলো দুজনে। এতে মৈত্রীর মুখভঙ্গি পরিবর্তন না হলেও ময়ূখের হলো। সে ক্যাবলার মতো হি হি করে হেসে উঠল। তারপর নিজের ছোট কাপড়গুলো না নেড়ে নিচে চলে গেল। মৈত্রী এতে হাঁপ ছেড়ে বাঁচলো যেন। সে এবার ধীরে ধীরে সুস্থে না দারুণভাবে ওনার আড়ালে রেখে নিজের ছোট কাপড়গুলো রোদে দিয়ে নিজে নামার জন্য পা বাড়ানো পা তার সিঁড়ির কাছে এসে থমকে গেল। কালো ট্রাউজার, ঘামে ভেজা সাদা টি শার্ট, এক হাতে বালতিটা যেটা একটু আগে ময়ূখের হাতে ছিল, এলোমেলো চুল, ব্যস্ত পায়ে ছাদের দিকে উঠে আসছে মানুষটা। মৈত্রীকে দেখে ঠোঁট টেনে একটু হেসে জিজ্ঞেস করলো, কি অবস্থা, কেমন আছো?
খুব স্বাভাবিক একটা প্রশ্ন, তবুও কেমন জরাগ্রস্ত হয়ে পড়লো মৈত্রী প্রশ্নটা শুনে। ঠোঁটে তার হাসি ফুটলো না, কপালেও বিরক্তি নেই, অথচ জবাব দিতে সময় লাগলো। বড় ধীরে ধীরে উচ্চারণ করলো, ভালো। এরশাদ জবাব শুনলো কি শুনলো না বোঝা গেল না। সে মৈত্রীর এক পাশ দিয়ে ছাদে উঠে এগিয়ে গেল সামনে। মৈত্রীর হঠাৎ মনে হলো লোকটার ডান গালে হলুদ লেগে আছে। সে ঘাড় বাঁকিয়ে তাকালো ইরশাদের দিকে। লোকটা নিঃসংকোচে বালতি থেকে আন্ডারওয়্যার মোজা সব তুলে রোদে দিচ্ছে। কেমন যেন লজ্জায় পায়ের তালও শিশির করতে লাগলো মৈত্রীর। একবার মনে হয়েছিল লোকটাকে বলবে তার গালে হলুদ লেগে আছে, কিন্তু এখন আর এক মুহূর্ত দাঁড়াতে সাহস হচ্ছে না। আকাশটা পূর্ব দিকে মেঘলা, অথচ পশ্চিমে কমলা লাভ সূর্য যেন মুচকি হাসছে। মৈত্রী তার বিশাল ব্যালকনিটার একদম কিনারায় গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে। তার সামনেই বসে আছে শিপলু আর মিশু। মিশু তার মায়ের ফোনে আজ গেম খেলার সুযোগ না পেয়ে বোনের ঘরে ঘাপটি মেরেছে, আর তার লেজ হয়ে সাথে এসেছে শিপলু। মৈত্রীর সাথে সমরেশ মজুমদার এর অগ্নিরথ বইটা। সে অনেকটা সময় ধরে মনোযোগটা বইটা পড়ছিল। সায়নের কলকাতায় গিয়ে রায়বাড়ির ভাঙন দেখে কেমন প্রতিক্রিয়া ছিল তা পড়ার টানটান উত্তেজনা আর আবেগের অংশটুকুতেই মৈত্রীর মনোযোগ বিঘ্ন ঘটল নিচতলার ডান পাশের ব্যালকনিতে কারো উপস্থিতিতে। বইয়ের ফাঁকে আর চোখে দৃষ্টি রাখলো সে ব্যালকনির আগত ব্যক্তির দিকে। সাদা লুঙ্গি আর টি শার্ট গায়ে একটা ফুলের টব হাতে দাঁড়িয়ে আছে। উপর থেকে চুলগুলো দেখে আন্দাজ করা গেল এটা সেই বিড়াল চোখা মানুষটি, কিন্তু এখান থেকে লোকটার মুখ একদমই দেখা যাচ্ছে না। মৈত্রী সেদিক থেকে দৃষ্টি সরিয়ে আনতে চাইলো, কিন্তু কিছুতেই হলো না, বরং দৃষ্টি আরো গাঢ়ভাবে নিবদ্ধ হলো। লোকটা ব্যালকনির মেঝেতে হাঁটু ভেঙে পায়ের সামনের দিকে ভর রেখে বসে আছে। হাতের টপটা এক পাশে রেখে বাঁ হাতে এবার চশমা ঠিক করলো। মৈত্রী ভীষণ অবাক হলো। লোকটা কি চশমা পরে? কই, যে কবার দেখে হয়েছে চশমা তো ছিল না চোখে। হাতের বই বন্ধ করে আবার ডান হাতে চিবুক রেখে চেয়ে রইল মৈত্রী। ফুলের টব একের পর এক করে তিনটে সব শাড়ি রাখা ব্যালকনির কর্নারে। তারপর ইরশাদ সেখান থেকে সরে গেল। মৈত্রী বিরক্ত হলো, কোথায় গেল লোকটা। মাত্র কয়েক সেকেন্ড আবার দেখা গেল তাকে পাখির খাঁচা হাতে। টব তিনটের পাশে পাখির খাঁচা, তারপর আরো তিনটে টব। ব্যালকনির এর পরের অংশ আর এখান থেকে দেখা যাচ্ছে না। লোকটা পাখি পোষে, ফুল গাছ লাগায়, আর কি কি করে। হঠাৎই মনে আনচান করছে মৈত্রীর ওই লোকটার সম্পর্কে জানার। তার মনের আনচান অস্থিরতাকে দূরে হটিয়ে দিল ময়ূখের আগমন। ঝাঁকড়া চুলের বাদর ছেলে এসে হাজির ব্যালকনির ঠিক সেই টবগুলোর সামনে। মৈত্রী আর বসলো না সেখানটায়, হাতের বইটা নিয়ে ঘরে চলে গেল। শিপলু আর মিশু তখন মোবাইলে গেম খেলায় ব্যস্ত। হেমন্তের শেষ দিন, এখন একটু একটু করে রাতের চেয়ে ছোট হয়ে আসছে। সূর্য যখন পশ্চিম দিগন্তে ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মৈত্রী তখন দু চোখ বুঝে ঘুমের আয়োজনে ব্যস্ত। আজ বহু দিন পর বুকের ভেতর শূন্যতার কুড়াল গ্রাসে হু হু করে কান্না পাচ্ছে। হঠাৎ এই শূন্যতার কারণ তার ওই নিচতলার মানুষগুলোই। এসেছে তারা মাস হয়নি এখনো, অথচ কয়েকটা দিনে কেমন আপন হয়ে জড়িয়ে নিচ্ছে কথার মায়ায়। এরিন আন্টি মানুষটা এত কেন নরম বুঝে পায় না মৈত্রী। রোজ তাকে কোনো না কোনো ভাবে কাছে ডাকেন, পাশে বসান, এটা সেটা কথার বাহানায় মাথায় হাত বুলান। রোজ আসেন তাদের বাসায় মামুনির সাথে কথা বলতে, অথচ মানুষটা মামুনি কম তার সাথেই কথা বলে সময় ব্যয় করে। মামুনি কখনো তাকে ডেকে পাশে বসান না, অসুস্থ হলেও কখনো গায়ে মাথায় হাত ছুঁয়ে দেখেন না। অন্য 8-10 জন সৎ মায়ের মতো হয়তো কষ্ট দেননি, কিন্তু কোনোদিন আদর মেখে ছুঁয়েও দেখেননি। নিজের মায়ের আদর ভালোবাসা কেমন ছিল জানে না মৈত্রী, কিন্তু এরিন আন্টি যা দিচ্ছেন তা কি মায়ের আদর সম নয়। আজ হঠাৎ কান্না পাচ্ছে নিচতলা সে ব্যালকনির ওই ঝাঁকড়া চুলের বাদর ছেলেটাকে দেখেই। আজ সকালেই সে বাবার মুখে শুনেছে ওই ছেলের মা নেই। এরিন আন্টি শুধু বিড়াল চোখা লোকটার মা, অথচ তাদের দেখলে কে বলবে ময়ূক আন্টির ছেলে নয়। মা না থাকা সত্ত্বেও ময়ূখের মায়ের স্নেহের কমতি নেই জানতে পেরেই যেন মৈত্রীর মনটা হিংসায় জ্বলে উঠল। কষ্ট হলো তার সাথে, কেন এমন হলো না। মাংস হয়ে গেছে আম্মু, পোলাও কি এখনই বসাবো? রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল ইরশাদ। ময়ূক ইরিন বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছে তার রুমে বসে। মোটামুটি সকল কাজই দুই ভাই কলেজ জীবন থেকে রপ্ত করে নিয়েছে। ইরিন বেগম কখনোই পছন্দ করেন না এসব, কিন্তু ছেলে দুটোই কেমন করে যেন এত বদলে গেল। হাতে হাতে মায়ের সকল কাজে নিজেদের পারদর্শী করতে লাগলো। এই যে ছেলে দুটো রান্না করে, ঘর মোছে, কাপড় ধোয়, আবার মায়ের মাথায় তেলও লাগিয়ে দেয়। ব্যাপারগুলো বড় আজব লাগে তার। তিনি চান ছেলেরা এসব কাজ থেকে দূরে থাকুক, তারা শুধু বাইরের কাজ করুক, তাতেই চলবে। ঘর সামলাতে
তো তিনি দুটো মেয়ে আনবে একদম পুতুল পুতুল দেখতে। ময়ূক তেল দেওয়া শেষ করে দুটো রাবার ব্যান্ড দিয়ে নিয়ে এলো আম্মার ঘর থেকে। ইরিন বেগম তা দেখে ভ্রু উঁচিয়ে জানতে চাইলেন দুটো তুলি দিয়ে কি করবেন। তুমি চুপচাপ শুধু দেখে যাও। কথাটা বলেই ময়ূক আবার আম্মার পেছনে বসলো। মাথার মাঝখানে সিঁথি টেনে চুলগুলো দুভাগ করতেই চকিতে তাকালেন ইরিন বেগম। কি করবি তুই? আতঙ্কিত শোনালো কণ্ঠস্বর। আম্মা ডিস্টার্ব করবা না একদম, বলে দিলাম। জোর করে ময়ূক দুপাশে দুই বেনি করে দিল। ইরিন বেগমের আঁকাবাঁকা দুই বেনিতে কিশোরী কন্যা সাজানোর বৃথা চেষ্টায় বড় উৎফুল্ল হয়ে গেছে প্রময়ূক। এদিকে রান্নাঘর থেকে বার কয়েক ডেকেও যখন কোনো জবাব পেল না, তখন রেগে গিয়ে হাতে খুন্তি নিয়ে এই ঘরে এলো ইরশাদ। দুজনেই কি কানের মুখে তুলো বসিয়েছ? কথাটা বলতে বলতে মায়ের দিকে তাকালো সে। রেগে কিছু বলার আগেই তার ঠোঁট দুটে হাসি ফুটে উঠল। এদিকে ছেলেদের হাসির কারণ টের পেয়ে লজ্জায় লাল হয়ে গেলেন ইরিন। এ কি বেহুদা কাণ্ড! তোমাকে একদম বাচ্চা মেয়ে লাগছে আম্মু। এসব কি কথা? লজ্জারণ হয়ে ছেলেকে ধমকে উঠলেন ইরিন। তাতে লাভ বিশেষ হলো না। ছেলেরা থামার বদলে আরো বেশি করে বলতে লাগলো, আবার তোমাকে বিয়ে দেওয়া যাবে। ভাবছি ফখরুল সাহেবকে এবার বিদায় করে নতুন একটা জামাই আনবো। মায়ের খাবি কিন্তু এবার তোরা। বলেই মাথায় আঁচল টানলেন ইরিন বেগম। ময়ূক তার আম্মাকে পেছন থেকে জড়িয়ে তার মাথায় আলতো চুমু খেলো। ইরশাদও হাসি মাখা মুখে এবার জানতে চাইলো, পোলাও কি এখনই করবে? দেয়াল ঘড়িতে সময় দেখে ইরিন বেগম বললেন, বসিয়ে দে, আমি আসছি। পোলাওটা ইরশাদ খুব একটা ভালো রাঁধতে পারে না বলেই এটা মা দেখবে। পোলাও হওয়ার আগেই এশার আজান কানে এলো। ইরশাদ তার বাবার সাথে নামাজের জন্য চলে গেলে ময়ূক এসে ডাইনিং টেবিলটাকে সাফ করে নিল। একটু পরেই হয়তো চলে আসবে মৈত্রীরা, তাই যতটা সম্ভব সোফা, ডাইনিং এমনকি তাদের 3টে রুমই পরিপাটি করে গুছিয়ে নিল। ময়ূক মনে মনে প্ল্যানও বানিয়ে রেখেছে আজ গানের আসর জমাবে। সব কাজ শেষ হতেই ফটাফট নিজের ঘরে ঢুকে পরনে কাপড়গুলো বদলে নিল। সব সময়কার 3/4 প্যান্ট ছেড়ে আজ ছাই রঙের টি শার্ট আর জিন্স পরলো। মাথার এলোমেলো চুলগুলোতে চিরুনি বুলাতে গিয়েও আবার রেখে দিল। দু হাতের আঙ্গুলে টেনে নিজের মতো গুছিয়ে নিল চুলগুলো। সব সময় নিজের প্রতিবিম্ব দেখার স্বাদ হয় না ময়ূখের, আজ যেন সেই স্বাদটাই জেগে উঠল মনের অগোচরে। নিজের ঘরে তার আয়না নেই। আম্মার ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দেখে নিয়ে বেরিয়ে এলো সে ঘর থেকে। আর কতক্ষণ! হঠাৎ করে মনে হলো সে ডেসপারেট হয়ে উঠছে। কিন্তু কেন? কিসের এই অধীরতা, কিসের এত আগ্রহ? তার ভাবনার মতো সুতো কাটলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলতে ময়ূখী এগিয়ে এলো। তখনও নামাজ শেষ হয়নি ইরিনে বেগমের। দরজা খুলতেই দেখা গেল ফখরুল সাহেব আর ইরশাদ দাঁড়িয়ে আছেন সামনে। তাদের পেছনেই সিঁড়ির দিকে দেখা গেল রোকসানা বেগম, মুজিব সাহেব আর মিশু নেমে এসেছে। তাদের দেখতেই ইরশাদ আর ময়ূক দুজনেই সালাম দিল। মিষ্টি হাসিতে অভ্যর্থনা জানিয়ে ঘরে ঢুকতে দিল তাদের। মৈত্রী আর শেলিকে না দেখে ইরশাদই মুখ খুলল প্রথমে। আঙ্কেল, মৈত্রী আর শেলিকে কেন রেখে এলেন? আম্মু কিন্তু বারবার করে বলে দিয়েছে সবাই আসবেন। ময়ূক উন্মুখ হয়ে আছে ইরশাদের করা প্রশ্নের জবাব শুনতে, কিন্তু মুজিব সাহেব এর জবাব স্বস্তিদায়ক হলো না তার জন্য। মৈত্রীর মাথা ব্যথা, তাই আসতে পারেনি, এটা যেন অহেতুক বাহানা। ময়ূখের অন্তত এমনটাই মনে হয়। সবাই একই সাথে খেতে বসে নানা গল্পে ব্যস্ত হয়ে উঠতেই ময়ূক ভাইয়ের কানে ফিসফিস করে বলে উঠল, দেখলে ভাই, ওই প্যাঁচামুখ শ্যামরি ভাব দেখায় আসে নাই। আমার তো এখন মন চাচ্ছে গিয়ে ঠাডায় 2 চড় মেরে আসি। মানুষকে দাম দেয় না। ইরশাদ সবে এক লোকমা মুখে তুলেছিল। ময়ূকের কথা শুনে খাবার গলায় আটকে বিষম খেলো। ঝাল ঝাল মাংসটা গলৎকরণ ঠিকঠাক করা গেল না, উল্টো ঝালে যেন জ্বলে উঠছে যাচ্ছে ভেতরটা। চোখের তারায় জল জমেছে। তার অবস্থা দেখে টেবিলে প্রায় সবাই অস্থির হয়ে উঠল। ময়ূখ ভরকে গেল ভাইয়ের অবস্থা দেখে। সে কি এমন বলে ফেললো? খাবারের আয়োজন জম্পেশ হলেও খাওয়াটা সবার জম্পেশ হতে পারেনি। ইরশাদের সত্যিই বাজে অবস্থা হয়েছিল এক বিষমেই। খাওয়ার পর সবাই মিলে অল্প স্বল্প গল্প জমালো। ঘড়ি কাটা 10 পেরোতেই রোকসানা বেগম তাড়া দিলেন। ঘরে মেয়ে দুটো একা আছে বলে। শেলিও মৈত্রীর মতো যুবতী ও অবিবাহিত মেয়ে, তাই না চাইতেও মাথায় চিন্তা দুজনের জন্যই আসে রোকসানা বেগমের। সে তার ভালোবাসা থেকে মৈত্রীকে বঞ্চিত রাখলেও দায়িত্বের দিকটা ঠিকঠাক পালন করার চেষ্টা করেন। ইরিন বেগমও আর জোর করলেন না তাদের বসার জন্য, তবে যাওয়ার সময় বাটিতে করে দুজনের খাবার দিতেও ভুললেন না। এসাতেও চাইছিল মাকে একবার বলবে তাদের জন্য খাবার দিতে, কিন্তু সে আরো আগেই শুনেছে মা খাবার পাঠাতে চাচ্ছেন মৈত্রীর জন্য। রোকসানা বেগমই তখনই থামিয়ে বলেছিলেন মৈত্রী রাতের খাবার লেট করেই খায়। এই কথা শোনার পর আর তাড়াহুড়ো না করলেও এখন মনে করে ঠিকই দিয়ে দিলেন। রাতের আদর আপ্যায়নের সমাপ্তি টানতেই সবার ঘরে
গিয়ে বিশ্রামের জন্য গা ছেড়ে দিল বিছানায়। ঈশাদের জন্য আজকের দিনটা ছিল ব্যস্ততম একদিন। অন্যান্য ছুটির দিনে একবার রান্না করেই তার কাজের সমাপ্তি, কিন্তু আজ তার তেমন কিছুই হলো না। বিছানায় শুতেই মনে হলো পাখির কাছে কম্বল দেওয়া হয়নি। হেমন্তের শেষের দিকে বলেই হয়তো এখন রাতের শেষে হিম হিম হাওয়া লাগে বাইরে, তাই পুরনো অব্যবহৃত এক কম্বল দিয়ে ডেকে দেয় পাখিগুলোকে। ঘরে বাতি জ্বালানোই ছিল বলে আর ব্যালকনিটা জ্বালানো না। পাখির কাছে কম্বল ছড়িয়ে দিয়ে রুমে ফিরতে গিয়ে মনে হলো উপরে ব্যালকনিতে কেউ আছে। আবছা আধারে মুখ উঁচু করে তাকাতে দেখতে পেল সেখানটায় আধার ঘেরা কারো ওড়নার কোনা ব্যালকনি গ্রিলের ফাঁকে বাইরের দিকে ঝুলে আছে। ওড়না গায়ে মানবী আধারে আকাশপানে মুখ উঁচু করে আছে। কি দেখছে ওই নক্ষত্রবিহীন অম্বর বক্ষে? কি আছে ওই মহাশূন্যের কোল জুড়ে? কি দেখছে সে? অজান্তেই আনমনে ঈর্ষাদ নিজেই নিজেকে শুধালো যেন কথাটা। মেয়েটাকে সে দেখেছে হাতে গুনে মাত্র কয়েকবার, আর প্রতিবারই সে নিজে নিজে কাজে ব্যস্ত ছিল। খেয়াল করে দেখা হয়নি ওই মেয়েটার মুখ, তবে যতবার দেখেছে প্রতিবারই বড় মলিন আর উদাস মনে হয়েছে। ঈর্ষাদ অনেকটা সময় তাকিয়েছিল মৈত্রীর দিকে। মৈত্রী বোধহয় টের পেল, আর তাই তো এদিকে একটিবারও ঘাড় ঘুরিয়ে তাকিয়েই চলে গেল ঘরের ভেতরে। রাতে যেমন শীত শীত, দুপুরটা তেমন গরম। ক্লাস শেষে আজ ইউনিভার্সিটি থেকে ফেরার পথে বাস থেকে নেমে গেল মৈত্রী কলেজের সামনে। লাইব্রেরিতে গত সপ্তাহে নেওয়া বইগুলো জমা দিয়ে নতুন বই নিয়ে যাবে বলে ব্যাগ থেকে বই বের করে লাইব্রেরি জমা দিয়ে অনেক বেছে হুমায়ুন আহমেদের আজ মৃন্ময়ীর মন ভালো নেই বইটি নিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, মেঘ বলেছে যাব, বইটা না পড়ে থাকলে সেটাও নাও। আজ পরিচিত কণ্ঠটা শুনতে ঘাড় ঘুরিয়ে তাকালো মৈত্রী। আপনা আপনি তার মন গুনতে লাগলো, 1 2 3 4 5। চলতে থাকলো গোনা কয়েক সেকেন্ড। একটু কি কমলো তার স্নায়ুবেগ, উত্তেজনা। বাইরে আজ চড়া রোদ নেই শীতল বাতাস। আজকের আবহাওয়া একদম বাংলাদেশের সঠিক জলবায়ু বলেই মনে হচ্ছে ঈর্ষাদের। তবুও যে এই মেয়েটা কেন এমন ঘামছে, আবার তার হাতে দেখে মনে হচ্ছে একটু কাঁপছেও। এত অপ্রস্তুত হওয়ার মতো কিছু ঘটেছে এখানে? মৈত্রীর অবস্থা দেখে গলা খাকারে দিল ঈর্ষাদ। তুমি কি অসুস্থ বোধ করছো? অকস্মাৎ প্রশ্ন ছুড়ে মৈত্রী তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না, অথচ ঈর্ষাদ তাকিয়ে আছে তার মুখের দিকে। সে বুঝতে পারলো লোকটা তার জবাবের অপেক্ষা করছে, তাই জড়তা ভেঙে জবাব দিল, আমি ঠিক আছি। আরো কোন বই নেবে? মৈত্রী তৎক্ষণাৎ জবাব দিল, না। ও, তবে বাড়ি ফেরা যাক। এই কথা বলেই ঈর্ষাদ লাইব্রেরি থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। মৈত্রী চমকে তাকিয়ে আছে ঈর্ষাদের যাওয়ার পথে। লোকটা কি তার সাথে যাবে? এতক্ষণের অস্থিরতা এবার পশমের গোড়ায় এসে শিউরে উঠল। এখান থেকে রিক্সা করে বাড়ি ফিরবে সে লোকটা যদি তার সাথে রিক্সায় উঠে? ছিছি, পরিচিত কেউ দেখলে কি ভাববে? আকাশ পাতাল ভাবতে ভাবতে ধীর পায়ে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। তাকে আরো এক ধাপ বিস্মিত করে ঈর্ষাদ রিক্সা দাঁড় করিয়ে তাকে বলল, উঠো। জি। রিক্সায় উঠো। মৈত্রী এবার এক পলক তাকালো ঈর্ষাদের দিকে। পরনে সাদা শার্ট, ইন করা কালো প্যান্টে, মাথার চুলগুলো ওই বাদরটার মতো কোকড়া কিংবা ঝাঁকড়া নয়, একদম সোজা আর ঝলমলে তার চুল। নাকটা সরু এবং খাড়া, অনেকটা পাকিস্তানিদের মতো। গালে 2-1 দিনে বেড়ে ওঠা দাড়ি, ভ্রু দুটো ঘন আর চোখ ঠিক এখানেই। আর ভাবনা চলে না মৈত্রী। চোখ দুটো সেই ফেনিল রহস্যময়ী দৃষ্টি তাকে ঠিক প্রথম দিন থেকেই আচ্ছন্ন করেছে। কিশোরী বয়সে কারোর প্রতি দুর্বল না হওয়া মনটা আচমকাই এই আগন্তুকের আগমনে কেমন টলে গেল অজান্তেই। ঈর্ষাদের মনে হলো এই মেয়েটি একটু অস্বাভাবিক, একটু ভিন্ন। সে আবারও রিক্সায় ওঠার বলতে যাচ্ছিল, কিন্তু মৈত্রী চুপচাপ উঠে বসলো। সে রিক্সায় উঠেই একপাশে চেপে বসতে বসতে ঈর্ষাদের দিকে তাকাতে আরো একবার বিস্মিত হলো। লোকটা রিক্সাওয়ালাকে যান বলেই অন্য একটা রিক্সা ডেকে তাতে উঠে গেল। মৈত্রীর চোখে মুখে কোনো প্রতিক্রিয়ার আভাস না থাকলেও ভেতরে ভেতরে সে প্রতিক্রিয়া দিচ্ছে। অদৃশ্য সে প্রতিক্রিয়া। তার ধারণার সম্পূর্ণ বিপরীত এই লোকটা। রিক্সা চলছে দুজনের পাশাপাশি। মৈত্রী আর চোখে তাই দেখতে চেষ্টা করলো না, সুযোগ নেই লোকটার মুখ তাকানোর। চলন্ত রিক্সাটাতে আজ মৈত্রীর মনে হলো গোটা শহরটাই চলছে তার সাথে। রোদের নিস্তেজ রূপ তাকে উজ্জ্বলতায় কেমন ঘিরে ধরেছে আজ এই ক্ষণে। মন কি তার বদলে যাচ্ছে কোনোভাবে? কেন? কলেজের সেই নয়ন কিংবা ইউনিভার্সিটির সকল মেয়ের ক্রাশ রাহি ভাইয়ার আশেপাশ থাকলে তো তার এমন লাগে না কখনো। রিক্সা থেমেছে বাড়ির সামনে। প্রথমে মৈত্রীটার, পরে ঈর্ষাদেরটা। মৈত্রী ব্যাগ থেকে টাকা বের করতে ব্যাগে হাত দিতেই রিক্সাওয়ালা বলল, ওই ভাই আগেই দিয়ে দিছে। মৈত্রী ফিরে ঈর্ষাদের দিকে তাকাতেই সে ঠোঁট টেনে একটু হেসে বলল, দিয়ে ফেলেছি, তুমি যাও।
ময়ূক আজ একটু মার্কেটে গিয়েছিল, এখনো ফেরেনি। এরশাদ ঘরে ঢুকে গোসল করে সেরে মাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ওর বাবা ফোন করে ওকে ঢাকায় যেতে বলেছে। এরশাদ শুনলো কিন্তু কিছুই বলতে ইচ্ছে করছে না তার। এই নিয়ে সে মাকে বলল। ভাত বেড়ে দাও আম্মু, খিদে পেয়েছে। এরিন বুঝতে পারলো ময়ূখের ঢাকায় যাওয়ার কথা শুনে ছেলে রাগ করেছে, তাই নিজে ভাত নিয়ে খাচ্ছে না। তিনি খাবার বেড়ে দিতে দিতে একবার ছেলের দিকে তাকিয়ে বললেন, এভাবে রাগ করলে চলবে? যার ছেলে সে চাইবে না নিজের কাছে নিয়ে যেতে। তুই তো আমার ম্যাচিওর বাচ্চা, এভাবে তো রাগ মানায় না। আমি তোমার ম্যাচিওর বাচ্চা, আর ময়ূক তো তেমন নয় আম্মু। সারাটা জীবন বুকে আগলে বড় করছি, আমরা কি তাকে একসময় ওই শূন্য ঘরে যেতে দেওয়ার জন্য? এরিন বেগম লম্বা একটা শ্বাস টেনে নিয়ে দু চোখের পাতা বুঝে নিলেন। চোখের জল গড়িয়ে পড়লো নিঃশব্দে গাল বেয়ে। তিনি নিজেও চান ছেলেটা ঢাকায় যাক, এতে তার নিজের বুকটা খা খা করবে যে, কিন্তু কিছু তো করার নেই। ময়ূক তার বাবার একমাত্র ছেলে, আর বাবার ব্যবসা সম্পত্তি সব তো একা মেয়েকে দিবেন না, ছেলের ভাগ তো ছেলেকে দিবেন। সেসবের জন্য হলেও ময়ূককে একটা সময় এরিনের আঁচল ছেড়ে চলে যেতেই হবে। ইরশাদ ভাত মুখে পুরে পকেট থেকে ফোন বের করলো, ময়ূককে ফোন করে বলল বাড়ি ফিরে আসতে জলদি কথা আছে। এরিন বেগমের ভালো লাগলো না ছেলের এই আচরণ। তিনি আর কোনো কথা না বলে ছেলের সামনে থেকে সরে গেলেন। রাজশাহীর সবচেয়ে বড় শপিং মলটাতে এসেও ময়ূক কিছু পছন্দ করতে পারলো না তার বোনের জন্য। মেহের যা পছন্দ করবে তা বুঝি পুরো শহরটা খুঁজলেও পাবে না। মেহের পছন্দ তো এরশাদের জিনিসগুলো, এই কথা মনে হলে গায়ে কাটা দেয়। যেখানে ময়ূক এরশাদকে আপন ভাই মেনে বড় হয়েছে, সেখানে মেহেরটা কিছুতেই তা মানে না। মেহের যে বড় হয়ে গেছে, তার মনের ভেতর এখন অনুভূতিদের ভিন্নতা তৈরি হয়েছে, তা তো ময়ূক জানে, কিন্তু তবুও ইরশাদ ভাইকে নিয়ে তার অনুভূতি কিছুতেই স্বাভাবিক মনে হবে না। আর ভাইও তো মেহেরকে তার আপন বোন ভাবে, তার উপর ওই পুচকিটার বয়সটাই বা কদ্দূর। বোনকে নিয়ে ভাবতে ভাবতেই পুরো শপিং মল চষে বেড়ালো, কিছুই পছন্দ করতে পারলো না বোনটার জন্য। শুধু মন বলছে ভাইয়ের থেকে দুটো পাখি কিংবা একটা ফুলের টব নিলে কোটি টাকা মূল্যের আনন্দ পাবে পুচকিটা। এমনিতেই তো ঢাকা যাওয়ার ইচ্ছে তার একদমই নেই, কিন্তু অনেকদিন হলো মেহেরকে দেখে না। বিসিএস এর জন্য তো তাকে আগামী সপ্তাহে যেতে হতো। এমনিতে যেটুকু মলের ভিতর ঘুরে বেড়াচ্ছিল এসাদের ফোন পেয়ে, সেটুকু আর হলো না। তাই দুটো বক্স চকলেট আর ফেরার পথে নার্সারি থেকে একটা গোলাপ চারা নিয়ে বাড়ি ফিরল ময়ূক। বেলা গড়িয়ে বিকেল নেমেছে উঠোন জুড়ে। আজকে ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচ কোনোটাই হবে না বুঝতে পেরে মিশু ইরশাদের কলিং বেল টিপল। ময়ূক সবে বাড়ি ফিরে গোসলে ঢুকেছে। এরিনও হাতে কাজ না থাকায় নিজের ঘরের ব্যালকনিতে বসে কাঁথা সেলাই করছিলেন, তাই হয়তো বেল বাজার আওয়াজটা খেয়াল করেননি। ইরশাদ একটু আগে আসর নামাজ পড়ে ঘরে ফিরেছিল, তাই ডোরবেলটা তার সজাগ কানে ঢুকলো। বসার ঘরে দুই দিকে নজর ফেলে কাউকে না পেয়ে নিজেই গিয়ে দরজা খুলল সে। আরে চ্যাম্পিয়ন যে, এসো ভেতরে এসো। হাসি মুখে বলল ইরশাদ, কিন্তু মিশু তার দিকে না তাকিয়েই ঘরের ভেতর নজর বোলাচ্ছে। ইরশাদ তার নজরের ভাবার্থ বুঝতে পেরে বলল, বস তো গোসলে ঢুকেছে, তুমি একটু বসো। ইরশাদ ভাইয়া, আপনি কি চশমা পরেন? ইরশাদ টেবিলের উপর রাখা ফলের ঝুড়িটা থেকে দুটো কলা নিয়ে একটা মিশুর দিকে ধরলো। মিশু কপাল কুঁচকে সেদিকে তাকাতেই বলল, বসে এটা খাও, ততক্ষণে তোমার বস গোসল সেরে বের হবে। ইরশাদ নিজেও একটা কলা খোসা ছাড়িয়ে খেতে খেতে সোফায় গিয়ে বসলো। তাকে অনুসরণ করে মিশুও বসে কলায় কামড় বসালো, কিন্তু নিজের করা প্রশ্নের উত্তরটা না পাওয়ায় সে এখনো তাকিয়ে আছে ইরশাদের মুখের দিকে। আরো কয়েক সেকেন্ড ধৈর্য দেখিয়ে পরে বিরক্তি ঝাড়লো, আপনি এত চুপ করে থাকেন কেন? বলেন না চশমা পরেন কি না। তাহলে এখন চশমা নেই কেন সাথে? এখন লাগবে না তাই। আপনার চোখে কি আধা সমস্যা? মিশু বড় কৌতূহল দৃষ্টি ফেলে এবারের প্রশ্নটা করলো, কিন্তু ইরশাদ উল্টো প্রশ্ন করলো, আদা সমস্যা আবার কি? ওমা, আপনি জানেন না এটা? না তো। এইটুকু কথা জানেন না, তাহলে কলেজের শিক্ষক কি করে হলেন? মিশুর কথায় এবার মজা পাচ্ছে ইরশাদ, তাই হেসে ফেললো, কিন্তু সেই হাসিতে উচ্চ শব্দ নেই, ঝংকার নেই। অথচ তার জায়গায় এখন ময়ূক হলে তীব্র ঝংকার তুলতো তার মন খোলা হাসি দিয়ে, মৈত্রীর ভাষায় দাঁত খোলা হাসি। আর মিশুর এই কারণেই ইরশাদের চেয়ে ময়ূককে বেশি ভালো লাগে। মিশু আবার বলল, আপনি যে চশমা পরেন সে কথা বাড়িতে শুধু আমি জানি আর আমার আপু জানে। তোমরা দুজন কি করে জানলে?
অবাক হলো ঈর্ষাদ, কারণ চশমা সে শুধু ফোন আর ল্যাপটপের কাজেই ব্যবহার করে, সেই সুবাদে ঘরের বাইরেও কখনো পড়া হয় না। তার নিজেদের বাড়ির লোকেরা জানলেও এই বাড়িতে নতুন আসায় কারো জানার কথা নয়, কারণ সে এখানে আসার পর আজ অব্দি একবারও চশমা পরে বাইরে যায়নি। তাদের দুজনের কথার ফাঁকে ময়ূক বেরিয়ে এলো গোসল সেরে। মিশুকে দেখে জোরে আওয়াজে ডেকে উঠল, ওই মিশরি, কি খবর মিয়া? ময়ূক ভাইয়া, তুমি আবার আমাকে মিষ্টি বলছো? আমি কিন্তু আমার আপুকে বলে দেব। মিশুর কথা শুনে ময়ূক আবার হেসে উঠল, সে ডাকাতিয়া দাঁত কেলানো হাসি। মিশুর মতোই সেও বলে উঠল, তোমার বোনরে কইলে কি হইব মিয়া, সে নিজেই এক পেঁচামুখী। ময়ূক ফাজলামো জারি রাখার চেষ্টায় মিশুকে উত্তেজিত করতে চাইল। এই বাড়িতে আসার প্রায় কিছুদিন পর থেকে সকলের কাছে চাউর হয়ে গেছে এই ছেলেটা মৈত্রীকে পেঁচামুখী বলে সম্বোধন করে, অথচ এই সম্বোধন শুধু দূর থেকেই তাদের সামনাসামনি যে কবার দেখা হয়েছে, ময়ূক প্রতিবার হাস্যকর কোনো না কোনো ঘটনা ঘটিয়েছে। আর তখন এমন কোনো কথা না বলে শুধু বেকুবের মতো হিহি করে সরে এসেছে। ঈর্ষাদ অবশ্য তাকে অনেকবার বলেছে, এভাবে কিছু বলিস না, মেয়েটার মন খারাপ করতে পারে। ময়ূক সে কথায় পাত্তা দেয়নি। মিশু আরো কিছুক্ষণ বসলো ঈর্ষাদ ময়ূকের সাথে, কিন্তু কোনো মতেই খেলার জন্য কাউকে বলতে পারলো না। ময়ূক খাবার খেয়ে ফ্রি হতেই মাগরিবের আজান পড়েছে। ঈর্ষাদ নামাজের জন্য চলে গেছে। ফখরুল সাহেব তখনও অফিস থেকে ফেরেননি, আর ময়ূক বসেছে তার ব্যাগ নিয়ে। কয়েকটা কাপড় চোপড় নিতে হবে সাথে করে, কিছু কাগজপত্র আছে প্রয়োজনীয়, আর ল্যাপটপটাও নিবে। ব্যাস এতেই তার গোছগাছ শেষ। এদিকে মন খারাপ করে বসে আছে এরিন। ময়ূককে একা ঢাকায় পাঠাতে গেলেই তার কলিজা মোচড় দেয়। এই বুঝি ছেলেটা আর ফিরবে না, এই বুঝি সে আর আগের মতো আগলে নিতে পারবে না তার সোনার মানিককে। দিন শেষে যদিও ময়ূককে তার ছেড়ে দিতেই হবে তার ভবিষ্যতের জন্য, তবুও মায়ের মন মা হয়ে দু হাতে আগলে নিয়েছিল সে 2 বছরের ময়ূককে। আজ 25 বছরের ছেলেটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই বুকে ঘা লাগে। ময়ূক ব্যাগ গুছিয়ে এক পাশে রেখে বসা থেকে উঠতেই দেখলো আম্মার গাল ভেজা। বুঝতে বাকি নেই কেন এই সিক্ততা, তবে সে তো জানে তার আম্মার ভাবনা ভুল। সে কোনোদিনও বাবা, আম্মা আর ভাইকে ছেড়ে দূরে যাবে না। তার বসত, তার জনম সব এই আম্মায় পাই হবে। এই যে বিসিএস দেওয়ার কথা ভাবছে, সেটাও আম্মার কথা ভেবে। ভাইয়ের পূরণ না হওয়া স্বপ্নটাকে ভেবেই তো দিচ্ছে। গুছিয়ে রাখা ব্যাগটাকে সরিয়ে আম্মার পাশে বসলো ময়ূক। 2 হাতে গাল মুছিয়ে দিয়ে মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, তুমি এমন করে কান্নাকাটি করলে আমার লজ্জা লাগে আম্মা। মনে হয় আমি বুঝি তোমার মেয়ে, আর আমাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছ। এরিন বেগম কাঁদছিলেন, কিন্তু ছেলের কথা শুনে কান্না অবস্থাতেই হো হো করে হেসে দিলেন। এই ছেলেটাকে তাকে এমন করে পাগল বানিয়ে দিচ্ছে। তিনি গাল থেকে ময়ূখের হাত দুটো সরিয়ে তার কানে চেপে ধরলেন। এবার, ওরে রাম ছাগল, তুই যে এসব কি বলিস না। তুই মেয়ে হলেই ভালো হতো রে, তখন না হয় মনকে বুঝ দিতে পারতাম। আজ রাতের আকাশে তারা চিহ্ন নেই তাদের অস্তিত্ব। শীত শীত আমেজ পড়েছে প্রকৃতিতে, তবু আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা। আজকের আবহাওয়া সন্ধ্যা থেকে জানান দিচ্ছে শীতের আমেজে বৃষ্টি হবে এক দফা। প্রকৃতি ভিজবে, শীতল হয়ে জমে যাওয়ার ভয় নেই। মৈত্রীর আজ বইগুলো পড়তে ইচ্ছে করছে না, তাই রাতের খাওয়া শেষ হতেই তাদের ছাদের চাবি নিয়ে চলে এসেছে সে ছাদে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থেকে দেখছিল নিচের রাস্তা, বাড়ির গেট আর বাড়ির আঙিনা, চারপাশ জুড়ে আধার নেমেছে। সেই আধার জমেছে গাছের ফাঁকে, ছাদের কার্নিশ। আর মৈত্রীর মনেও একাকিত্বের গল্প তার জন্ম থেকেই গাথা, অথচ এই একাকিত্বকে সে অনুভব করছে জীবনের 21টি বছর পার করে। জীবনের রং বেরঙের সময় আসে, গল্প জমে, অথচ জীবন ডায়েরির পৃষ্ঠাগুলোর তেমন কিছুই ছিল না এতদিন। হুট করেই এখন সেসব পাতায় দাগ টানতে ইচ্ছে করছে, কোথাও কালো, কোথাও লাল, কিংবা কোথাও হলুদ। এই পরিবর্তন তাকে বলে দিতে চাইছে যেন জোর করেই। ছাদের রেলিং এ 2 হাত ফেলে ভর দিয়ে নিচের পথে চেয়ে থেকে তার কপাল কুঁচকে গেল। বাড়ির উঠোনে ব্যাগ কাঁধে কে দাঁড়িয়ে আছে। উঠোনের বাতির আলোয় যেটুকু দেখা যাচ্ছে লোকটার মাথা ভর্তি ঝাঁকড়া চুল। তার মানে ওই বাদর ছেলেটা যাচ্ছে কোথাও, কিন্তু এই রাতের বেলা। তারপরে চোখে পড়লো পাশে দাঁড়ানো সেই লম্বা মতন বিড়াল চোখা লোকটার পরনে ট্রাউজার আর টি শার্ট, তার মানে যাচ্ছে শুধু এই বাদরটাই। মৈত্রী খেয়াল করলো ময়ূখের পরনে আজ টি শার্ট কিংবা 3/4 প্যান্ট নেই, বরং জিন্স শার্ট। আবার হাতের কবজিতে চিকচিক করছে কিছু একটা, ব্রেসলেট কিংবা প্ল্যাটিনামের সিলভার ঘড়ি। আজ প্রথম মৈত্রী খেয়াল করলো এই লোকটাকেও ভদ্র সাজে ভালো দেখায়, তবে ওই বিড়াল চোখা লোকটার সাথে খুব একটা মিল নেই। হোক
তার স্বভাবে কিংবা দেহের গড়নে নিজের অজান্তে সে দুজনের মধ্যে তুলনা করতে লাগলো যেন। মিনিট দুয়েকের মধ্যে দুই ভাই গেটের বাইরে গেলেও ফিরে এলো ইরশাদ একা। মৈত্রী তখনও সেদিকে তাকিয়ে আছে। ইরশাদ গেট দিয়ে ঢুকে উঠান পেরিয়ে বাড়ির ভেতর ঢুকতে গিয়েও ফিরে এলো আবার উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে ছাদের দিকে তাকাতেই মনে হলো মেয়েটা বুঝি তাকেই দেখতেই ওখানে দাঁড়িয়ে আছে। নিজের ভাবনাটাতেই অবাক হয়ে নিজেকে ধমকে উঠল সে। এই কেমন বেহুদা ভাবনা তোর? গুলশানের 3 তলা খন্দকার হাউসে আজ মেহেরের আনন্দ উল্লাসে চলছে ভোর 5টা থেকে। সকাল 10টায় সে স্কুলে যায় বলে প্রতিদিন ঘুম থেকে উঠে লেট করে। এমনিতেও টেস্ট পরীক্ষার পর থেকে তার ক্লাস টাইম কমেছে কোচিংয়েই যা সময় কাটে, কিন্তু আজ সে অ্যালার্ম দিয়ে রেখেছিল ভোরবেলায় ওঠার জন্য। উঠেই সে আজ ভাইয়ের রুমে ঢুকলো। কাল কাজের লোকদের বলে ঘরখানা পরিষ্কার করিয়েছে সে, কিন্তু এখানে ময়ূখের সকল জিনিস গোছানো নেই। তাই আজ ভোরে ভাই উপস্থিত হওয়ার আগেই নিজে এসে ভাইয়ের বুক শেলফ আর টেবিল গোছালো। আঙুল চেপে চেপে ঘরের প্রতিটি আসবাব চেক করছিল কোথাও একটু ধুলোকণা আছে কিনা দেখার জন্য, কিন্তু না, সব ঠিকঠাক দেখে বারান্দার দরজা খুলে দিল, জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিল, যেন ভোরের সূর্যটা প্রথমেই তার ভাইয়ের ঘরে নির্বিঘ্নে প্রবেশ করে। প্রায় 7 মাস পর আবার দেখা হবে তাদের আজ। শূন্যতায় খা খা করা বাড়িটা আজ আবার কিছুদিনের জন্য প্রাণবন্ত হবে। ময়ূখের ঘর থেকে বেরিয়ে মেহের এবার গেল বাবা মায়ের ঘরের দরজায় কপাট লাগানো, তার মানে তারা এখনো ঘুমে। অথচ আজ তার ভাই আসবে, আব্বার একমাত্র ছেলে আসবে, এই নিয়ে কি আব্বুর কোনো এক্সাইটমেন্ট নেই? গতবারও ভাই এলো, আব্বু দেশে না থাকায় তাদের দেখা হয়নি, সে কারণেও তো আব্বুর আজ উত্তেজনায় নির্ঘুম থাকার কথা। নাকি সে নিজেই একটু বাড়াবাড়ি ভাবছে? আব্বু আম্মুর প্রতি আর কোনো মনোযোগ এলো না মেহেরের। সে এবার চলে গেল দোতলায়। রান্নাঘর, বসার ঘর, লাইব্রেরি ঘর, এমনকি কাজের লোকদের ঘরগুলোও অন্ধকার। এই বাড়িতে 7টার আগে কেউ নিজের ঘর ছেড়ে বের হয় না। একা একা বসার ঘরে পায়চারি করে আবার গেল তার সাথে লাগোয়া রুম সমান খোলা বারান্দাটাতে। কাচের দরজা পেরিয়ে খোলা বারান্দা, তাতে ওপর থেকে নিচ অব্দি লোহার গ্রিল। সে গ্রিলে 2 হাত ফেলে দৃষ্টি রাখলো বাড়ির লন পেরিয়ে গেটের দিকে। কাল রাতে সে 3টায় যখন ভাইকে কল দিল তখন বলেছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।